সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, কাজে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকবে এবং আপনারা যথারীতি জানেন যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল দিয়ে সময় অতিক্রম করছে। আমাদের চোখ থাকবে বাংলাদেশের দিকে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি আমরা বার্ডস আই ভিউতে দেখব। ঘটনা কি জিও পলিটিক্স পার্সপেক্টিভ থেকে। এবং আমেরিকাতে বেশ কয়েকটি জিনিস হচ্ছে। ট্রাম্পের 1 বছর হয়ে গেল, মামদানি আগামীকাল শপথ নিতে যাচ্ছেন মেয়র হিসাবে। সেই দুটি বিষয় থাকবে। ইউক্রেন যুদ্ধের কোথায় আছে শেষ পর্যন্ত সেটিও থাকবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে আজ বুধবার বিকেল 4:30টায়। 4টার পর বাংলাদেশের রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। জাতীয় পতাকায় মোড়ানো সেই কফিনে ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার জানাজা ঘিরে এর যেন জনতার এক মহাসমুদ্র। কদিন আগে যেটি আমরা দেখেছি শেখ ওসমান হাদির ক্ষেত্রে, তার ছেলে যখন মারা গিয়েছিলেন কোকো, তার ক্ষেত্রেও আমরা সেরকমই দেখেছি। বলাই বাহুল্য, প্রেসিডেন্ট জিয়া যখন মারা গিয়েছিলেন, হত্যা করা ছিল তাকে, তখনও আমরা সেরকমই দেখেছিলাম। কিন্তু আজকে এটি যেমন আলোচনায় থাকবে, তারেক জিয়ার অ্যাকশন এবং সামনের কর্মপন্থা, সেটার বেশ কিছু জিনিস আমরা আলোচনা করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আগামী কয়েক মাসে দক্ষিণ এশিয়ার জন্য, স্পেশালি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং নেপালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশ, নেপাল, ভারত এই পুরো অঞ্চলের রাজনীতি, কূটনৈতিক এবং অর্থনীতিতে বড় পালাবদলের ইঙ্গিত আমার কাছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বলে আমি মনে করছি। যে পরিবর্তনগুলো আসছে সামনে, তার প্রভাব শুধু আজকালের নয়, আগামী 3-4 বছর, এমনকি এরও বেশি সময় এই অঞ্চলের হিসাব নিকাশ নির্ধারণ করবে বলে আমি মনে করছি। এবং সেটিও আজকে আলোচনা থাকবে। সবচেয়ে বড় 3টি ঘটনা যেটি আমি তুলে ধরতে চাই, সেটি প্রথমত পশ্চিমবঙ্গে, কলকাতায় পশ্চিমবঙ্গ, এখানে নির্বাচন। আপনারা মনে করবেন এটি আবার কেন প্রাসঙ্গিক, আজকের আলোচনায় প্রাসঙ্গিক, কিছুক্ষণের মধ্যে বুঝে যাবেন। তৃণমূল কংগ্রেস এখানে নির্বাচনে লড়ছেন বিজেপির সাথে। যদি ক্ষমতা ধরে রাখে তাহলে দিল্লি ঢাকার সম্পর্ক ইতিবাচক বা উষ্ণতা বাড়বে এবং বাড়ার সম্ভাবনা থাকবে। আর যদি বিজেপি জিতে যায় তাহলে কিন্তু ছবিটা একেবারেই অন্যরকম হতে পারে। জেনে রাখা ভালো যে বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রচুর পরিমাণ অর্থ ঢালছেন দেদারসে। বিজেপি যদি জিতে যায় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি থেকে শুরু করে ভারত বাংলাদেশ ইস্যু আরও তীব্রভাবে এই ইস্যুগুলোকে ব্যবহার করা হবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। দ্বিতীয়ত, নেপালের নির্বাচন কেন প্রাসঙ্গিক? নেপাল শুধু একটি দেশ নয়, ভারত ও চীনের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাফার। এই নতুন প্রজন্মের জেনজির কথা বলছি নেপালের, তারা রাজনৈতিক জোট রাজনীতির উত্থানে পুরনো দল যে কয়টা ছিল সব কটাকে চ্যালেঞ্জ করছে এবং সেই দলগুলো শেষ হয়ে গেছে। পুরনো দলগুলা, দিল্লির তাবেদার যে দলগুলি ছিল, যা নয়াদিল্লির জন্য স্বস্তির খবর নয়। এবং তৃতীয়ত, বাংলাদেশের নির্বাচন, এবং এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করছি। সরকার পরিবর্তনের পর ক্ষমতার সমীকরণ নতুনভাবে সাজছে, আর ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা অনেকটাই নির্ধারণ করে দেবে। এর সঙ্গে আছে আরেকটি আবেগী ঐতিহাসিক মাত্রা। সেটি কেন? খালেদা জিয়ার সংগ্রাম, সাহস এবং রাজনীতি এবং তার ভূমিকা আজ নতুন করে আলোচনায়। তার জানা যায় বিদেশি কূটনৈতিকদের উপস্থিতি, যা বর্তমানও বাংলাদেশের আগামী কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখা দিচ্ছে বলে অনেকে মনে করছেন। এবং প্রথম আলোর মতো পত্রিকা কেন তাকে আপসহীন নেত্রী বলছে, যেটি আমরা জানি ইন্ডিয়ার তাবেদারি করে থাকে সচরাচর। সেই প্রশ্ন আবার সামনে চলে এসেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস আমরা দেখেছি 1986 সালে এরশাদ সরকারের সময় নির্বাচন থেকে শুরু করে 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে গ্রেফতার এবং মুক্তির ঘটনাগুলো সবকিছুই আজকের বাস্তবতা তৈরি করেছে। রাজনৈতিক অঙ্গনেও অস্থিরতা চলছে বিশ্বব্যাপী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকার ট্রাম্প যুগের নীতির দীর্ঘমেয়াদী প্রভাব এবং সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি এক নিজস্ব দিক দিয়ে বইছে।
এই সব বিশ্ব সমীকরণের সামনেও আমরা কিভাবে কিভাবে বুঝতে পারছি কোথায় কেমন কি যাচ্ছে, সে সব কিছু আলোচনা থাকবে। এই আলোচনা আমার সাথে আজকে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর কবির হাসান ফ্রম নিউ অরলিন্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে আরও আছেন শিক্ষাবিদ এবং পলিটিক্যাল কমেন্টেটর শেখ আল মামুন। স্বাগত জানাচ্ছি শেখ আল মামুন আপনাকেও। সূচনা শুনে বুঝে গেছেন যে আজ বেশ কিছু জিনিস আমরা আলোচনা করছি। আমি রাজনৈতিক খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সংগ্রাম, দীর্ঘ কারাজীবন, এগুলো বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাপথে সম্পর্কে আমাদের কি বার্তা দেয় সেটি নিয়ে প্রশ্নটা করবো প্রথমেই কবির হাসানকে। কিন্তু তার আগে এই যে গত 17-18 বছর ধরে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিলেন, এই হাসিনা সরকারের একটি বড় কথা ছিল বিদ্বেষমূলক এবং বিভেদ তৈরি করার একটি রাজনীতি, এবং যাকে তাকে যখন খুশি যা ইচ্ছা বলে দেওয়ার মতো ব্যাপার। আমি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তারেক রহমান সম্বন্ধে কি বলেছেন এবং পরবর্তীতে খালেদা জিয়া সম্বন্ধে কি বলেছেন, চলুন প্রথমেই খালেদা জিয়া সম্বন্ধে উনি কি বলেছিলেন সেটি একটু দেখে নেওয়া যাক। এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আমার ক্ষমতা বলে। ওকে, আমরা এটি দেখলাম। কবির হাসান, যাচ্ছি আপনার কাছে। এটি এ ধরনের বিদ্বেষমূলক কথা আমরা প্রচুর শুনেছি। আমরা তারেক জিয়াকে কদিন আগে আসতে দেখলাম, তিনি তার ছোট্ট সংক্ষিপ্ত বক্তৃতায় কোনো বিদ্বেষমূলক কথা বলেননি, একটিও বলেননি। না আওয়ামী লীগ বিরোধী, নাকি দেশ বিরোধী, না ভারত বিরোধী। আমরা খালেদা জিয়া ইতিমধ্যে মৃত পরলোক গমন করেছেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সংগ্রাম, দীর্ঘ কারাজীবন, এবং এগুলো বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাপথে সম্পর্কে আমাদের আসলে কি বার্তা দেয়। এই যে এত এত মানুষ আজকে আসলো, একজন গৃহবধূ থেকে একটি দলের প্রধান, সেখান থেকে তিনি একটা আইকন হিসাবে বিদায় নিলেন, এটি আপনি কিভাবে দেখেন? না, দেখুন, এটা বড় দুঃখজনক। ফার্স্ট অফ অল আমি দর্শকদের সালাম এবং নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি অলসো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যদি বাংলাদেশের দুইটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারা, যেটা 54 বছর ধরে বাংলাদেশ শাসন করছে, এটা যদি আপনি রিলেটিভলি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে জিয়া, খালেদা জিয়া এরা আসলেও একটা আপসহীন ইনসেন্স এবং ঐক্যের পথে উনি বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা মহান স্বাধীনতা যুদ্ধ দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার পরে দুই পক্ষ ছিল, দুই পক্ষকে এক করার জন্য যখন জিয়া রহমান বিএনপি গঠন করলেন, সব মত পথের লোক নিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন, এবং সেই ধারাকেই বেগম খালেদা জিয়া সামনে এগিয়ে নিয়ে গেছেন। অফকোর্স সেই ধারাটা এখন কন্টিনিউ করবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। এখন হাবিব ভাই, আপনি একজন জার্নালিস্ট, আপনি আরো খবর রাখেন। এখন যে দুইটা বয়ান তৈরি হয়েছে যে 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে, যে এখন বাংলাদেশে ভারত ভার্সেস বাংলাদেশ, এখন যে পক্ষই ভারত বা ভারতপন্থী বলে তার একটা মানে এক ধরনের পারসেপশন হবে, এই পক্ষই কিন্তু রাজনীতিতে বা ইলেকশনে ভালো করবে আমার মনে হচ্ছে না। এখন আনফরচুনেটলি যে সংগ্রামী ধারা, আপসহীন নেতৃত্ব, ঐক্যের রাজনীতি এবং ভদ্র রাজনীতি, আমি কখনো খালেদা জিয়াকে খারাপ ভাষায় কথা বলতে শুনিনি, আনলাইক শেখ হাসিনা, সেইটা তার পুত্র তারেক জিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। বাই দিস টাইম অনেক ধরনের ক্যালকুলেশন হচ্ছে। এখন আনফরচুনেটলি আমরা তো, আমাদের শক্তিশালী নেইবার আছে, আমরা বন্ধু চাই, আমরা শত্রু চাই না। এবং এই কথাগুলো খালেদা জিয়া বলতেন, আমরা কারো তাবেদার হতে চাই না, এবং সেই তাবেদারির মাধ্যমে যদি খালেদা জিয়ার দল, ফেলে যাওয়া দল তারেক জিয়ার নেতৃত্বে সেদিকে এগোয়, তাহলে এটা বড় দুঃখজনক হবে। এবং সেটা 24শে জুলাইয়ের যে বিপ্লবী ধারণা, যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যে তরুণরা করেছিল, তার এগেনস্টে যাবে। এবং এটা যদি করতে চায় তাহলে ফল খুব ভালো হবে না। ইলেকশন যদি হয়ে ধরে নিলাম যে বিএনপি জিতে গেল, তারপরেও যে পরবর্তীতে তারা যদি ওই তাবেদারি বা একজনের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসে, সেটা কতদিন ধরে রাখতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কথা হলো যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে বিভেদ ভুলে
আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্মের উপরে দাঁড় করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের অপার সম্ভাবনা আছে, 180 মিলিয়নের দেশ। সেখানে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যে ধরনের একটা পলিটিক্যাল বন্দোবস্ত হওয়া দরকার ছিল, যে একটা গভর্নেন্স স্ট্রাকচার দেওয়ার দরকার ছিল, যেটা একটা রাজনৈতিক বন্দোবস্ত, এটা বারবারই হোঁচট খেয়েছে। এবং সবচেয়ে বেশি ক্ষতি করেছে শেখ হাসিনা ভারতের সরাসরি মদতপুষ্ট হয়ে। এবং এই জন্য দুঃখজনক ব্যাপার, একবার শেখ হাসিনাকে বলতে শুনেছিলাম যে ভদ্রলোক শেখ খালেদা জিয়াকে রেখে কি কদিন পর সে মারাও যেত, তাই না? এই ধরনের স্টেটমেন্ট সে করেছিল, অথবা জন্ম মৃত্যুর মালিক আল্লাহ তাআলা। আজকে কি হলো, সে কিন্তু মৃত্যুর হলিয়া গলা নিয়ে ঘুরছে, ভারতে পালিয়েছে। আর আজকে দেখেন শেখ খালেদা জিয়ার যে আজকে জানাজা হয়েছে, এরকম জানাজা বোধহয় বাংলাদেশে আর কখনো হয়নি, হবে কিনা জানি না। তো জিয়াউর রহমান সাহেবের সাথে একবার হয়েছিল, শেখ ওসমান হাদির বেলা হয়েছিল, এবং খালেদা জিয়ার বেলায় আপনারা, আমি পুঙ্খানুপুঙ্খ হয়তো বা বিশ্লেষণ হতে হবে কার জানাজা বেশি লোক ছিল। আপনি যে জিয়াউর রহমান সাহেব মারা গিয়েছিলেন 1981 সালে, সেই সময় ঢাকা শহর কত ছিল? এখন 10 গুণ বড় হয়েছে। যদি আপনি স্কেল ডাউন করেন এইভাবে, আমি ক্যালকুলেশন করছিলাম, হয়তোবা জিয়াউর রহমানের জানাজাই সবচেয়ে বড় ছিল। তারপরে যদি স্কেল ডাউন করেন তাহলে হবে আমাদের খালেদা জিয়া, তারপরে হাদি, ওমর হাদি। কিন্তু আপনি যদি বয়সের বিবেচনায় আপনারা এটাকে তোলেন, তাহলে দেখবেন যে ওমর হাদি মারা গেছে 34 বছর বয়সে, কিন্তু অন্য দুজন রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ওদের জানা যায়। এবং এখন একটা নিউট্রাল পরিবেশ, এখানে ওদের জানা যায় অনেক লোক হতে পারে। এবং আমি সেই সেন্সে বলবো যে স্কেল ডাউন বাই এই ধরেন কতদিন তার রাজনৈতিক বয়স, যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের হাদি স্বপ্ন দেখেছিল, সেটাকে একটা বিপ্লব এসে সে মারা গেছে, তার যে জানা যায় যে আমি বলবো যে সেটাই এজ মানে স্কেল ডাউন সবচেয়ে বেশি। আগে কার জানা যায় কতজন হইলো সেটা না, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবং এটাও একটা বলে যে ইসলামিক মানে যারা বিশ্বাস করেন যে যার জানাজা যত তার মানতো মানুষের সে দোয়া পাবে, এটা একটা এক ধরনের দুনিয়াতে একটা অ্যাটাস্টেশন যে লোকটা ভালো ছিল। এই 3টে ভালো লোক চলে গেছে, এখন আমাদের জন্য একটা বিরাট শূন্যতা, যে কথা হাবিব ভাই শুরু করলেন, একটা বিরাট রাজনৈতিক সংকট। এই ইলেকশনটা যদি ঠিকভাবে হয় এবং মানুষ যদি তাদের ভোটাধিকার দিতে পারে, এবং তখন হয়তো দেখা যাবে, আমার প্রেডিকশন, যে কোনো দলই মানে মানে এনাফ ভোট পাবে না যাতে তারা নিজেরা সরকার গঠন করতে পারে। আমরা একটা কোয়ালিশন দিকে যাচ্ছি, কিন্তু যেই দলই এই যে জুলাই বিপ্লবকে ধারণ করতে না পারবে, তার পরবর্তী তার পরিণতি ভালো হবে না, আবার সেই ছাত্ররা জেগে উঠবে। এবং হাদি হত্যার দিয়েই একটা ধরনের একটা সিগন্যাল আমরা পেয়ে গেলাম যে তারা কিন্তু চুপ করে নাই, যেভাবে হাদি হত্যা ছাড়া মানে বাংলাদেশকে আরেকবার নাড়া দিয়েছে, সেই নাড়া আরেকবার দিবে। এই কথাগুলো কিন্তু এই বিএনপিকে মনে রাখতে হবে, জামাত ইসলামকে মনে রাখতে হবে, অথবা যারাই ক্ষমতা আসতে চায় তারা এটা যদি মনে রাখে, তাহলে জুলাই বিপ্লবের প্রতি আমাদের অবমাননা হবে, এবং আমাদের দেশও নতুন বন্দোবস্ত যেখানে যেতে যাচ্ছি, সুশাসন, গণতন্ত্র, সবার সমান অধিকার, ঐক্যবদ্ধ একটা দেশ, সে দেশে আমরা যেতে পারবো না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরো কথা বলবো এই বিষয়গুলোতে। শেখ কামরুল আলম, আমি আরেকটি অন্য বিষয় আপনার কাছে নিয়ে আসছি, ইন্টার রিলেটেড। খালেদা জিয়ার জানা যায় বিদেশি কূটনৈতিক পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতি এবং ভূমিকা আপনি কেমনভাবে দেখেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এর ভূমিকাটা কি বলে আপনি মনে করেন? এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, হি ইজ হিয়ার ইন বাংলাদেশ, অ্যান্ড অলসো আয়াজ, পররাষ্ট্রমন্ত্রী আয়াজ, সরদার আয়াজ সাদিক, উনিও এসেছেন। আরও বড় ব্যাপার হচ্ছে ভুটান থেকে এসেছেন, নেপাল থেকে এসেছেন, মালদ্বীপ থেকে এসেছেন। হ্যাঁ, দিস ইজ আনপ্রেসিডেন্টেড একটি ব্যাপার। এটি আপনি কেমনভাবে দেখেন? আরেকটি ব্যাপার হচ্ছে ঠিক এই ঘটনাতেই কিন্তু আমরা দেখলাম জয়শঙ্কর এবং আয়াজ সাদিক হাত মিলিয়েছেন। দিস ইজ অলসো আনপ্রেসিডেন্টেড। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস থিংস? কেন এটি এত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো ইন্ডিয়া পাকিস্তান দু দেশের জন্যেই? এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার আমি আপনাকে যেটি বলবো, আজকে আমি দেখছিলাম সরাসরি সম্প্রচার, তারেক রহমান কথা বলেছেন, খুব অল্প বিস্তর কথা বলেছেন,
খুবই অল্প বিস্তর, এটি লক্ষণীয়। উনি বলেছেন যে তার মায়ের মৃত্যুতে যদি তার কাছে কোনো দেনা পাওনা থাকে তাকে মাফ করে দেওয়ার, এবং সবার কাছে দোয়া চেয়েছেন। এইটি আমার কাছে মনে হচ্ছে খুব ভালো, যদি আমরা জানি এটি একটি রিলিজিয়াস অকেশন, কিন্তু অত বড় ফিগার কাজে একটা পলিটিক্যাল অকেশনও এই ব্যাপারটি। হাউ ডু ইউ সি অল দিস? Well, thank you all. First of all, আমি বেগম খালেদা জিয়ার রুহের জন্য দোয়া করছি, সে যাতে বেস্ট নসিব করুক। Well, she was a তিনবারের মতন ইলেক্টেড একজন প্রাইম মিনিস্টার, এবং বাংলাদেশ is became one of the very significant country in the Southeast Asia. এবং after all this 15 years of যে শাসন হয়েছে, প্রিভিয়াস গভর্নমেন্ট যেভাবে করছেন, তার পতন হয়েছে, আগস্ট রেভলিউশন বলেন, এখন we see a new democracy, a new front, এবং সেখানে তারেক জিয়া আসছে, এবং we see a different kind of তারেক জিয়া. যদিও অনেকেই কোয়েশ্চেন করে যে his political wise or knowledge or is not that strong, but সে যেভাবে কথা বলছে, এবং সে এতদিন ধরেন লন্ডনে ছিল, সে দেখছে ওয়েস্টার্ন পলিটিক্যাল সিস্টেম, অন্য পার্টির লোককে রেসপেক্ট করা বা কাউকে অফেন্ড না করা, সো এগুলো কিন্তু তার কথার ভিতরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, বিভিন্ন ফরেন ডিগনিটারিজ এখানে আসছে, এটা কিন্তু সারা পৃথিবীর একটা রিচুয়াল। যখন কোন একটা হেড অফ দ্য স্টেট মারা যায়, তখন কিন্তু অন্য দেশের লোকজন, নেইবারিং কান্ট্রি বা সারা পৃথিবীর লোক যদি কম বেশি আসে টু পে দ্য রেসপেক্ট টু দিস significant figure or head of the state. তো সেই হিসাবে খালেদা জিয়া যেহেতু বাংলাদেশের তিনবারের প্রাইম মিনিস্টার ছিল, she was a woman প্রাইম মিনিস্টার, এবং সে কিন্তু সবসময় ডেমোক্রেসির জন্য অলওয়েজ কথা বলছে, এবং সেজন্য সে কাজ করে গেছেন। আফটার 81 যখন শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, তারপর থেকে কিন্তু এরশাদ যখন পাওয়ারে আসছে, she was not ever compromised, never been shut down. সো এগুলো কিন্তু খুবই ভালো। এবং তারপরে দেখেন, সে কিন্তু নিজেই যখন সেকেন্ড টাইমে যখন ইলেকশনের পরে সে খুব সুন্দরভাবে তার ক্ষমতা ট্রান্সফার করছে টু হাসিনা গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট। আবার সো দিস আর দ্য থিংস দ্যাট শি ট্রাই টু মেইনটেইন এ ডেমোক্রেটিক সিস্টেম, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি, এবং আলটিমেটলি দেশের জন্য ভালো হয়, যেটা বাংলাদেশের জন্য দেখেন প্রিভিয়াস গভর্নমেন্ট ওয়াজ পাওয়ার ফর সো মেনি ইয়ার্স, এবং তারা বিকেম সো করাপ্টেড অ্যান্ড ব্রুটাল। দ্যাট ওয়াজ ভেরি আনফর্চুনেট। কিন্তু Khaleda Zia always, tried to be centrist, tried to be mild, even though she has some mistakes or her party has some mistake. আপনারা যদি অ্যানালাইসিস করি, দেখতে পাই তার গভর্নমেন্টের গভর্নিং টাইম তাতে অনেক সময় কোনো রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্টরা তারা দে টুক অপরচুনিটি, এবং সেখানে তাদের আরো ফোর্সফুল হওয়া উচিত ছিল to maintain the proper democracy, এবং অপোজিশন পার্টির প্রতি তার রেসপেক্ট থাকা উচিত ছিল, এবং তাদেরকে সিকিউর করার দরকার ছিল। বাট দ্যাটস এ ডিফারেন্ট হিস্ট্রি। সেখানে আমাদের হিস্টোরিয়ান আছে, সেগুলো তারা খুব মানে ডিটেলস বলবে এবং দেখবে। কিন্তু আমাদের সামনে যেটা আছে, আপনি বলতেছিলেন যে হ্যাঁ, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি বা ফরেন ডিগনিটারিজ দে শুড দ্য হ্যান্ড, দ্যাটস নর্মাল, দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি। হোয়াট, we are a neighboring country and we don't want any fight. We want to live peacefully with each other. We need to focus on business and improvement of the infrastructure, education, and other stuff, not to spend our resources to fight with each other. The egulo kintu bhalo dik, etai kintu howa uchit. Pakistan is a very important country in the Southeast Asia. They are nuclear armed, both India and Pakistan. Bangladesh is also demographically এবং economically also সামনের দিকে যাচ্ছে. So we are very important factor in overall for all these countries. So সেখানে mutual respect এবং understanding থাকা বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী আলোচনায় যাওয়ার আগে, যেহেতু এটা তারেক রহমান সম্পর্কিত, আমি তারেক রহমান সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন, অনেক কিছুই বলেছিলেন, ছোট একটি ক্লিপ আছে, আমরা সেটা একটু দেখে নিব। তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি।
ওকে, দর্শক আপনারা এটি দেখলেন। কবির হাসান, আমি যাব আপনার কাছে। এই 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 শেখ দুঃখিত, এই তারেক রহমান এখন বাংলাদেশে, এবং নিয়তির পরিহাস শেখ হাসিনা পলাতক, এবং তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে সহসাই দেশে ফিরে আসার সম্ভাবনা তার একেবারেই শূন্যের কোঠায়। এই বিভেদের রাজনীতিতে তার অংশ, এবং ভারতীয় কর্তৃত্ববাদের কাছে বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার যে ব্যাপারটি আছে, এটি যেমন প্রকট, তার মধ্যে আরেকটি ব্যাপার আমার কাছে সবসময় মনে হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ একটা রিপাবলিক, প্রজাতন্ত্র। তো প্রজাতন্ত্রের কাছে আপনাকে 4 বছর পর পর যেতে হবে ভোট চাওয়ার জন্য, নতজানু হতে হবে যে আমি আপনার গোলাম, আমি আপনার জন্য কাজ করছি, আমাকে ভোটটি দিন, আমি আপনার ভোটের যোগ্যতা রাখি, আপনার জন্য আমি কাজ করব। এই জিনিসই সম্পূর্ণভাবে উধাও করে দিয়েছিলেন শেখ হাসিনা। কারণ কি, এটি তার সময় বাংলাদেশ আর রিপাবলিক ছিল না, এটি ছিল তার বাবার দেশ, বাপের দেশ, শেখ মুজিবের দেশ। কাজেই আমি আমার বাপের দেশ, আমি যা ইচ্ছা করব। সো এখন একটি সুযোগ এসেছে বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, আবার এই রিপাবলিক হওয়ার, যেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যাবেন ক্ষমতায়। আমরা প্রথম আলোর মতো পত্রিকা, ভারত ঘেঁষা, দেখছি যে শিরোনাম আসছে যে খালেদা জিয়া আপোষহীন। আমরা দেখেছি 87 সালে খালেদা জিয়া সম্পূর্ণভাবে বলেছেন এরশাদের আন্ডারে আমরা কোনো ইলেকশনে যাব না, রাইট? এখন এই যে বাংলাদেশের সামনে এই সুযোগটি আসলো, তারেক জিয়া কি পারবেন বাংলাদেশকে নেতৃত্ব দিতে? বাংলাদেশকে এই যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসলেন, তার পাকিস্তানের দুঃখিত, ভারতের খপ্পর থেকে, ভারতের এই যে ঔপনিবেশিক অবস্থা থেকে বাংলাদেশকে বের করতে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে আপনার কি মনে হয়? আমি যথেষ্ট সন্দিহান, কারণ আমি বিশ্বাস করেছিলাম যে প্রথমত মনে রাখতে হবে, আপনি জানেন যে জুলাই বিপ্লব কিন্তু করেছে কোনো পলিটিক্যাল পার্টি না, এটা করেছে ছাত্র এবং জনতা মিলে। এবং ছাত্র জনতা খুশ ছিল 17 বছর, তাদের কোনো রাইট নাই। যারা ইয়াঙ্গার, আবার 30% মানে আনএমপ্লয়েড ইউনিভার্সিটি এডুকেটেড পিপল, তাদের কোনো ভবিষ্যৎ নাই। কোটা আন্দোলন শুরু করেছিল, এটা আলটিমেটলি সরকার পতন আন্দোলন পরিণত হয়েছে। 17 বছরে যে দেশটাকে ওরা একটি দেশ, মানে শেখ মুজিবের দেশ বলবো না, শেখ মুজিব ভালো মানুষ ছিলেন, কিন্তু তারপরে ভুল করেছেন অনেক। কিন্তু শেখ মুজিবের ধারা যেটা ছিল, অ্যাটলিস্ট হি ইজ এ বিগ হার্টেড ম্যান। শেখ হাসিনা টোটালি অপোজিট। 17 বছর যেভাবে সে নির্যাতন করেছে, শোষণ করেছে, দেশকে লুণ্ঠন করেছে, এই ধরনের ইতিহাস বোধহয় আর কোথাও নেই। যেভাবে একটা ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে, আমার কিছু কেস স্টাডি আছে ইসলামী ব্যাংকিং নিয়ে, এটা আনপ্রেসিডেন্টেড। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এখন বিএনপি যেটা তারেক দিয়ে এসেছে, তারেক দিয়ে ফার্স্ট অফ অল 17 বছর সে দেশের বাইরে ছিল, 60 ইয়ার্স অল। যখন সে দেশে ছিল তখন কিন্তু তার বিরুদ্ধে অনেক দুর্নাম আছে, আমি জানি না কতটা সত্যি বা অসত্যি, কিন্তু বুঝতে হবে তার বাপ ছিল প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। ওই পরিবেশে বড় হয়ে মানুষের হয়তো একটু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 17 বছরের যে কথাটা মামুন ভাই বললেন যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি থেকে সে অনেক কিছু শিখেছে, কিন্তু আপনাকে বাংলাদেশে ইলেকশন করতে হবে জনসাধারণের মাঝখানে গিয়ে। তারেক যে আসার আগে যেভাবে প্ল্যান করে এত এসএসএফ সিকিউরিটি লাগবে, বুলেট প্রুফ গাড়ি লাগবে, তার স্পেশাল প্রোটেকশন লাগবে, আমি বুঝতে পারি যে তার জীবনের প্রতি হুমকি আছে। কিন্তু জনগণের রাজনীতি যদি আপনি করতে চান, তাহলে আপনি জনগণের সাথে মিশে যেতে হবে। এখন আমার ভয় হচ্ছে যে হয়তো কোনো অলিখিত, আমি জানি না, কনস্পিরেসি থিওরি আমরা খুব চাওড়াই বাঙালিরা, যে কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং মানে আছে কিনা ভারতের সাথে, যারা ক্ষমতায় গেলে যে ভারতকে ওরা খুব একটা গাদা দেয়, মানে এই মানে আনকমফোর্টেবল প্রশ্ন জিজ্ঞেস করবে না, চুক্তি বা যে সমস্ত ব্যাপারগুলো আছে বন্দোবস্তগুলো আগের মতোই থাকবে। যেটি এটা হয়ে থাকে, আমি ভয় পাচ্ছি যেটা হতেও পারে, তার কারণ বিএনপির লোকজনদের কথাবার্তা আমার তাই মনে হচ্ছে যে সাম ধরনের একটা গ্রিন সিগন্যাল ওরা ইন্ডিয়া থেকে পেয়েছে, সুতরাং ওরা বেশি আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে। যে তারপরে আমি যেটা আমার যে ডাটা আছে, মানে গ্রাসরুট লেভেলে যে পোলিং হচ্ছে,
মানুষ কিন্তু এতটা সন্তুষ্ট না বিএনপির প্রতি। এবং এই যে চাঁদাবাজি, যে 17 বছরে যেটা আওয়ামী লীগের ম্যাক্সিমাম পর্যায়ে গেছিল, একই লেভেলে ওরা চাঁদাবাজি করছে। এবং আপনাকে মনে রাখতে হবে, যারা চাঁদাবাজ তারা কিন্তু দল নাই, তারা দল চেঞ্জ করে। তা হয়তো আগে তারা অন্য পার্টি করতে হন, বিএনপি নাও, বাট আলটিমেটলি বিএনপির এটা বদনামি হচ্ছে। এবং অনেকে জিজ্ঞেস করছে ভোটাররা আমি কাকে ভোট দেব। তারা এখনো ক্ষমতায় যায়নি, তারা এখনই এই ধরনের চাঁদাবাজি করছে, তাহলে ক্ষমতায় গেলে ওরা কি করবে? তো এই ইন্ডিয়ান যে বন্দোবস্ত যেটা চেঞ্জ করতে ছিল জানজি, যে জুলাই বিপ্লব, আমার কেন জানি মনে হয় এটা ব্যাহত হয়ে গেছে। এখন লোকজন বা ফ্রেমিং করছে, যদি মানে ফেয়ার ইলেকশন হয়, ভোট যদি দিতে পারে, তাহলে এখন যে ইলেকশনের ইয়াটা হবে, যে অনেকেই এখন বিএনপিকে ভারতপন্থী দল হিসাবে ভাবা শুরু করেছে, অথবা তারা ভারতের প্রতি নমনীয়। শেখ মানে এই খালেদা জিয়া প্রায় বলতেন উনি আধিপত্যবাদের বিরুদ্ধে, ওনার বন্ধুত্বের বিরুদ্ধে না, কারণ ভারত আমাদের নেইবার মতো আচরণ করবে সম্মানের সাথে, আমরা কারো নতজানু হয়ে থাকতে চাই না। সেটা ছিল খালেদা জিয়ার বক্তব্য, সেটা ছিল মানে আমার শেখ শহীদ জিয়াউর রহমানের বক্তব্য। এই বক্তব্য তারেক জিয়া ধরে রাখতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সে ইয়াং, কারণ এখনো যারা ওপরের দিকে লিডার আছে, সিনিয়র লিডার, তারাও সে ইন্ডিয়ান বয়ান দেওয়া শুরু করেছে, অথবা someway they are becoming softer to this Indian side. I'm not talking about against আওয়ামী লীগ। আওয়ামী লীগ 33% অথবা 30% জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। 2-3% এর জন্য পুরো আওয়ামী লীগকেও দোষ দেওয়া ঠিক হবে না, কারণ তারা তো ইনোসেন্ট। কিন্তু ইন্ডিয়ান বয়ানটা বড় ইম্পর্টেন্ট, যে তারা এই ইন্ডিয়ান বয়ানের সাথে যদি থাকে, তাহলে আমাদের কপাল যেটা ছিল সেটাই, এবং সেই দিকে আমরা এগোবো, আমরা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না। এটা আমার সাংঘাতিক একটা শঙ্কার ব্যাপার আসলে। ওকে, আমি প্রায় শুনে থাকি, আপনাদের কাছেও শুনি, অন্যান্য অনেকের কাছ থেকে শুনি যে আওয়ামী লীগের 30% ভোট এখনো থাকবে, থাকলে যদি এখনো তারা নির্বাচন করতে দেওয়া হয়। আমি দ্বিমত পোষণ করি। কেন বলছি আমি? আওয়ামী লীগ সরকার, আপনারা কি জানেন যে আওয়ামী লীগ সরকার কখনো ফেয়ার ইলেকশন দেয়নি? তার কারণটা কি বলতে পারেন? বাংলাদেশে যদি ফেয়ার ইলেকশন হতো কখনো, তার 3টি ইলেকশনের সময় আওয়ামী লীগের জেতার সম্ভাবনা ছিল খুবই কম। আওয়ামী লীগের সংগঠন অনেক বড়, তৃণমূল পর্যায়ে অনেক কর্মী আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তাদের কথাবার্তা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। কাজেই যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হতো হাসিনার সময়ও, তাতে আওয়ামী লীগের ভরাডুবি হতো, হাসিনা থাকা সত্ত্বেও হতো। এটা হচ্ছে আমার মতামত, আপনারা দ্বিমত প্রকাশ করতেই পারেন। আমি জাস্ট একটা অ্যাড করতে চাচ্ছি, আমি যখন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশন গুলো হয়েছিল 91, 96, 2000, যেটা তিনটা, ওইটার উপর বেসিস করে আমি বলছি। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, আমি বলছি যে অনেকেই কথাগুলো বলে থাকেন, কথাগুলো হয়তো অনেকাংশে সত্য, কিন্তু আপনি যখন এটি লজিক্যালি, প্র্যাকটিক্যালি, রিয়েলিস্টিকলি, র্যাশনালি চিন্তা করে দেখবেন যে তাদের ভয়টি কোথায় ছিল। আওয়ামী লীগ সরকারের কথা বলছি, ভয়টি ছিল এখানে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হলে তাদের কোনো জায়গা নেই, সেখানে তারা পরাজিত হয়ে যাবেন। ওকে, এবং তাদের আরেকটি ছিল যে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করা, দেশের সর্বত্র প্রশাসন বদল করে এককভাবে যত দিন সম্ভব 100 বছর, 200 বছর, 500 বছর ক্ষমতায় থাকা, দেশ তো আমার বাপের, ভাবটা এরকম আর কি। ওকে, পরিণতিটি ভালো হয়নি এবং কখনোই এর পরিণতি ভালো হয় না। আমি একটু শেখ আল মামুন আপনার কাছে যাচ্ছি, একটু ভিন্নভাবে দেখব। বাংলাদেশে যেই জুলাই বিপ্লব হলো, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, এটি কিন্তু ছাত্র জনতার, কবির হাসানও বলেছেন, ছাত্র জনতার এই কর্মকাণ্ড, কোনো দলের আপনার পক্ষে এসে বলা না যে আমার কৃতিত্ব। এটা আমরা নিজের চোখে দেখেছি, সবার কাছে স্পষ্ট এই ব্যাপারটিতে। আমরা সেরকমই একটি জিনিস দেখলাম নেপালে, যেটি হলো জেনজি উল্টিয়ে দিল, এবং সেখানে 3টি প্রধান বিরোধী দল ছিল, সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে 3টি দল ছিল প্রধান। এই 3টি দলই পালিয়ে গেছে, 3টি দলই পালিয়ে গেছিল, এবং 3টি দলকে বলা হতো ভারতের তাবেদার দল, অর্থাৎ ভারত সমর্থন পুষ্ট দল, যেই ক্ষমতায় আসুন কেন। এই যে নেপালের নতুন জেনারেশন নির্ভর জোট রাজনীতির উত্থান হচ্ছে এখন, কিন্তু যে তার ছাত্ররা, তাদের একজন র্যাপার আছেন, প্রধানমন্ত্রী হিসাবে রান করবেন বলে ঘোষণা দিয়েছেন। এটি আসলে, এবং বাংলাদেশেও কিন্তু ভারত বিরোধী অবস্থান চলছে,
পাকিস্তান তো অবশ্যই ওইদিকে, নেপালও তাই চলছে, বাংলাদেশও তাই চলছে, মালদ্বীপেও সেই রকম ভারত বিরোধী অবস্থা। এই যে নেপালের যে জিনিসটি এখন উত্থান আমরা দেখলাম, সেটা ভারত বনাম মোদী সরকারের জন্য কত বড় কূটনৈতিক চ্যালেঞ্জ এবং বিপর্যয় বলে আপনি মনে করেন? Well, Modi government is like the old style, but এখন আপনি যেটা বলতেছেন যে Gen Z ওকে, বাই is দ্য ওয়ে, coming to the power. বাই দ্য ওয়ে, আমি একটি কথা বলতে ভুলে গেছি। আমি একটি বড় রিপোর্ট দেখছিলাম, দুদিন আগে বেরিয়ে গেছে নিউ ইয়র্ক টাইমসে, হিউজ রিপোর্ট, হিউজ। মানে এটি আমার মনে হয় অনেকের পড়া দরকার। কবির হাসান হাসছেন, আপনি হয়তো দেখেছেন। এটি আরএসএস যার মাধ্যমে বিজেপির মানে দলটি উত্থান এবং মোদী সরকারকে স্পষ্টভাবে বলেছে এটি একটি হিন্দুত্ববাদী সরকার, এই সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার, একটা নাৎসি সরকার। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং খ্রিস্টান মুসলিম যারা আছে তাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া, মুসলমান এবং খ্রিস্টান বিদ্বেষী কর্মকাণ্ড করা, গরুর মাংস খেলে ইচ্ছা করে তাদেরকে লিঞ্চ করা এবং হয়রানি করা, মসজিদ ভাঙ্গা এবং গির্জা ভাঙ্গা। দিস ইজ অল দেয়ার প্ল্যান, দিস ইজ পার্ট অফ দ্য মোদি গভর্নমেন্ট, দিস ইজ ওয়াই। আমি একটি কথা স্পষ্ট করে বলতে পারি, আমি যখন ভারত বিরোধী কথা মনে হবে অনেকের কাছে, ভারতের মানুষ আমাদেরই ভাই বোন, উই আর সিমিলার পিপল, সেম পিপল। আমাদের প্রবলেম হচ্ছে ভারত নীতি এবং স্পেসিফিকলি বিজেপি মোদির নীতি। এখন বলুন, সরি। হ্যাঁ, যেটা বলতেছেন যে বাংলাদেশ এবং নেপালে দুটা যেটা ঘটনা ঘটছে যে the young generation came to the remove the old guard, যেটা বলা হয় তাদেরকে রিমুভ করে they want to come to the power. বাট আপনি যেটা দেখলেন একটু আগে যে বিএনপি এবং যদি তারেক জিয়া যদি কোনো প্রকার রয়ের সঙ্গে কোনো প্রকারের underneath the table যে any kind of communication হয়েছে with the third party or whoever, because আমরা জানি যে Raw is very powerful এবং আমরা যেটা বলতেছিল যে কবির ভাই যে safety is very crucial for Tariq Zia. You have to save your life first, then you govern the country, govern the party, and so on. এখন Raw has such a huge investment in Bangladesh এবং apparatus, আমরা জানি it's a matter of time to take out anybody. আমরা যেখানে দেখছি যেখানে আমেরিকার মতো জায়গায় যেই তাকে মারুক, সেখানে যদি কাউকে যদি টার্গেট করা হয় এবং টেক আউট করা যায়, সেখানে বাংলাদেশের মতন এত বেশি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ন্যারো স্ট্রিট, যে কোনো সময় কিন্তু র ইচ্ছা করলেই they could take out whoever the figure in the Bangladesh. So এটা কিন্তু অবশ্যই this is very realistic, it's not like unrealistic. তো এখানে যদি তারা নেগোশিয়েট করে, don't kill me, at least let me survive, let me lead the country to the positive direction, will be peaceful, and আমরা বিজনেস করব, আমরা একে অপরকে রেসপেক্ট করব। কিন্তু এর মানে এই না যে তুমি আমাকে ইম্পোজ করবা ইউর ওন রুল লাইক দ্য প্রিভিয়াস 17 ইয়ার্স যেটা হয়ে গেছে। সো এইটা হয়তো চেঞ্জ হবে, কিন্তু ভারত তো চায় যে what you respect me, do not kick me so badly because I'm really big country, I'm very powerful country in the world right now. So এভাবে যদি একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়, even though Gen Z doesn't like it, I don't like it, Okay. but that's the reality. Let me tell you the reality. ভারত is not the powerful country. তারা হচ্ছে কাগুজে বাঘ। আমি বলছি, আপনি শুনুন একটু, তারপর আমরা দ্বিমত পোষণ শুনবো আপনার দ্বিমত থাকলে। কাগুজে বাঘ, তারা বলে তারা বিশ্বের 4 নাম্বার বা 5 নাম্বার পরাশক্তি, লবণ অঙ্ক কিছুই না। পাকিস্তানের কাছে কয়দিন আগে মার খেলো কেমন দেখেছেন? আকাশপথে 8টি যুদ্ধ বিমান ফেলেছেন, পাল্টা আক্রমণ করেছে, সাহস হয়নি, কারণ তারা বুঝে গেছে তারা পরাশক্তি না, আরো মার খাবে গেলে। তারা সার্ককে ব্যর্থ করেছেন কেন আপনি জানেন? কারণ তারা নিজেরা মনে করে আই এম দ্য বিগ ব্রাদার, আমি যেটা বলবো সেটা নেপাল শুনবে, বাংলাদেশ শুনবে, শ্রীলঙ্কা শুনবে, সার্কের দরকার কি? কিন্তু সার্কের উদ্দেশ্য কি ছিল? ভিসা ফ্রি যাতায়াত এবং বাণিজ্য। এই যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, আপনি চিন্তা করতে পারেন কি ধরনের বিজনেস হতো। কেন হয়নি? ভারতের জন্য, কারণ তাদের স্বার্থ ব্যাহত হবে। বাংলাদেশ পানির হিস্সা কখনো পায়নি। কেন পায়নি? আমরা তো বন্ধুপ্রতিম ছিলাম, গত 17 বছর তো আরো বন্ধুপ্রতিম ছিলাম, গলায় গলায় ছিলাম, পানির ভাগ পাইনি। আমাদের বাংলাদেশের মানুষকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে পিঁপড়ার মতো, পোকামাকড়ের মতো, তাদের মন্ত্রী পর্যায়ের লোক বলেছেন, বিজেপির, শুনেননি? তারপরে আপনি কি দেখেছেন যে বর্ডারে বাংলাদেশের মানুষ মারা বন্ধ হয়নি? আরে বাবা, বর্ডার আছে, বিচার আছে, মানুষ গেছে ওপারে, তাকে গ্রেফতার করো, ধরো, তার বিচার হবে। আপনি মানে কথায় কথায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছেন কেন?
বিকজ আপনি জানেন এটা বন্ধ করলে প্রেশার তৈরি করতে পারেন। আজকে বাংলাদেশ পেঁয়াজ কোথা থেকে কিনছে? মিশর থেকে কিনছে, পাকিস্তান থেকে কিনছে, চায়না থেকে কিনছে। আপনি কি জানেন আরো কম দামে কিনছে? পেঁয়াজের কোনো সংকট নেই। এই হাসিনার মতো ইডিয়েট বলতো বেগুন নেই রোজার সময়, বেগুন খাওয়ার দরকার কি? শুনেন নাই আপনারা? একজন দেশের প্রধানমন্ত্রী কতখানি আক্কেল জ্ঞান কর্মকাণ্ডহীন কাজ করতে পারেন তার এই অন্যতম উদাহরণ এই মানে স্টুপিড মহিলা। রোজার সময় বলছেন বেগুনি খাওয়ার দরকার কি? আরে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যদি যথেষ্ট উৎপাদন হয় আমাদের থাকবে, না হলে আমরা বাইরে থেকে নিয়ে আসবো। বাংলাদেশ একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ ক্রেতা, বাংলাদেশ বিক্রেতা না। ভারত হচ্ছে বিক্রেতা। বিক্রেতা ক্রেতার কথায় চলবে, বিক্রেতার কাছে আপনি বন্দী হতে পারেন না। সো ভারত পরাশক্তি মোটেও না, চীন পরাশক্তি। চীন একটা পরাশক্তি, আমেরিকার সমমানের নো, বাট নট টু ফার অ্যাওয়ে। ট্রাস্ট মি। আরেকদিন হয়তো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, সুযোগটা দিলাম আপনাকে। I completely agree with you. কিন্তু কথা হচ্ছে যে যেহেতু লাস্ট 17 ইয়ার্স আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ ইন্ডিয়ার র যেভাবে কাজ করছে, হ্যাঁ, I'm really worried যে তাদের ইউ আর ওয়ারিড। apparatus is ট্রাস্ট মি, আপনার সাথে আমিও ওয়ারিড। আমার মনে হয় আমাদের দুজনের সাথে পুরো দেশবাসী ওয়ারিড। ইট ইজ ট্রু। Correct. রন্ধ্রে It's not রন্ধ্রে like র আছে Singapore. বাংলাদেশের। আমি আপনার সাথে একমত। কবির হাসান কিছু বলছিলেন খুব আমি দ্রুত। একটা জিনিস, একটা প্যারাল টানছি। আপনি যে নেপালের কথা আনছেন, আপনি কি জানেন নেপাল ওয়াজ অনলি অফিসিয়ালি হিন্দু স্টেট। নেপালে কিন্তু মেজরিটি জনগণ সিটিজেন হিন্দু, কিন্তু ওই বিপ্লবের পরে ওরা কনস্টিটিউশন চেঞ্জ করেছে। এবং আমার এখানে নেপালি ছাত্র আছে, ওরা এটা তাদের জাতীয়বাদী এবং ওরা লাইক করে না কেন ইন্ডিয়াকে, সেই একই জিনিস পদোন্নত করে রাখতে চায়, তারা কন্ট্রোল করতে চায়। এবং এই জ্ঞান দিয়ে এটা লাইক করে না, তারা স্বাধীনতা চায়, আপন মনে কথা বলতে চায়, তার বন্ধুত্ব নিয়ে কোনো অসুবিধা নেই। ভেরি গুড, ভেরি, এন্ড দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি জানেন বাংলাদেশ আর নেপালের সম্পর্ক কতখানি ভালো। একটা তো হিন্দু দেশ, একটা মুসলমান দেশ, কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হলে হিন্দু মুসলমান প্রসঙ্গটি টেনে আনা হয়। এই কথাটি ঠিক নয়। বাংলাদেশের মানুষ যেটা চায় যে ভাই আমার উপরে তুমি উপনিবেশের চাপিয়ে দিতে পারো না, আমি তোমার গোলাম না। দিস ইজ ইট, দ্যাটস হাউ সিম্পল ইট ইজ। এখন আসবো কবির হাসান আপনার কাছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হতে যাচ্ছে। টিএমসি, তৃণমূল কংগ্রেস, যেটি মমতা ব্যানার্জির দল, এটি যদি জিতে যায় তাহলে কিন্তু বা ক্ষমতায় টিকে যায়, এখন তারাই আছেন ক্ষমতায়, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা কম ভারতের। পক্ষান্তরে যদি বিজেপি জয় পায়, আপনি হয়তো জেনে থাকবেন যে বিজেপি প্রচুর পরিমাণ দেদারসে অর্থ ঢালছে এই পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু তারা যদি জিতে যায়, মমতা ব্যানার্জি যদি পরাজিত হয়ে যায়, তাহলে কিন্তু এই বিজেপি যেটি সবসময় করে থাকে, হিন্দু মুসলমান কার্ডটি খেলবেন, বাংলাদেশ ইন্ডিয়া ইস্যুর কার্ডটি খেলবেন, এবং এইটি তারা নির্বাচনী কৌশল হিসেবে অলরেডি ব্যবহৃত করছেন। হাউ ডু ইউ সি দিস ওয়ান, সংক্ষেপে? এটা আসলে বড় কনসার্নিং। আপনি যেভাবে ভাবছেন আমি সেটা ভাবছি। কিছুদিন আগে বিহারে ইলেকশন হলো, ওরা মোদি তো শুধু তাই করে না, বিভাজনের রাজনীতি করে। বিহারে তো মেজরিটি হিন্দু, তার মধ্যে বিভিন্ন গোষ্ঠী, ক্যাস্ট এবং মধ্যে ইয়ে করে আবার কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিজেপি গভর্নমেন্টে ফিরে এসেছে বিহারে। এবং সেই হাওয়াটা যদি পশ্চিম পাকিস্তান লাগে, এটা দুঃখজনক। কিন্তু আমার কেন জানি মনে হয় সেখানে কিন্তু ডিসাইডেড ভোট হবে মেজর মুসলিম ভোট ব্যাংক বা 35%। এবং 35% হিস্টোরিক্যালি তৃণমূলকে, কারণ অল্টারনেটিভরা দেখবে না, তারাও তো না ভোটারদেরকে আমরা বোকা মনে করলে ঠিক না, তারাও বুঝতে পারে যে কি হচ্ছে। এবং আলটিমেটলি যদি মুসলিম ভোটগুলোকে তার পক্ষে রাখতে পারে, তৃণমূল আবার এগিয়ে যাবে। কারণ গত ইলেকশনটা আমি খুব ভালো করে অবজার্ভ করছিলাম, এবং জিতে যায় এভরি মানে কতবার যে মোদি হিমসেলফ কেম টু ওয়েস্ট বেঙ্গল, এবারও ওটা চেষ্টা করবে। কিন্তু যে জিনিসটা কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বললো যে 50 লক্ষ লোক নিয়ে যাবে এবং ফেলে দেবে, এই সমস্ত কথাবার্তা, এই যে ফোমেন্টিং, তারা বলে যে সেক্রেটারির রাজনীতি আমরা করি, তারাই তো সবসময় করে যাচ্ছে। এবং এই কার্ডটা খুব প্লে হবে। কিন্তু এখন আমি তারপরে বিশ্বাস করি যে মুসলিম ভোট ব্যাংক যদি ঠিক থাকে, মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে ক্ষমতায়, এবং আসলে আমাদের জন্য ভালো হবে। আমরা চাই, দোয়া করি। তা না হলে আপনি যেটা বললেন, বিজেপি শাসিত দিল্লি গভর্নমেন্ট আমাদের উপর শোষণ করবে, আমাদের কন্ট্রোল করতে চাইবে। হ্যাঁ, কারণ আপনি কেন চাইবেন পার্শ্ববর্তী দেশের সাথে আপনার খারাপ সম্পর্ক থাকুক? কেউই চাবে না, এটি কোনো ভালো কথা নয়। কিন্তু বিজেপির যে রাজনীতি, সেটির সাথে আপনি কখনোই পেরে উঠবেন না, এবং তাদের রাজনীতি হচ্ছে আপনাকে পদদলিত করে রাখা। ওকে, আমি প্রসঙ্গ পরিবর্তন করে একটু আমেরিকার ভিতরে খুব দ্রুত বলুন।
শিওর। আমার বিশ্বাস হয় যে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের লোকজন আসলে কংগ্রেসের পক্ষে ভোট দিবে। তার কারণ দেখেন, ওয়েস্ট বেঙ্গল, কলকাতার যে অনেক বিজনেস ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য যদি যেটা ভালো হয় বা তাদের জন্য যেটা ভালো হয়, আই থিঙ্ক তাদের সেটাই করা উচিত হবে। বিজেপিকে তারা ভোট দেবে না, তাদের সেখানে ইলেক্ট করবে না। তারা জানে যে ইন দ্য লং রান ইজ গোনা বি ব্যাকফায়ার টু দোজ পিপল ইন দ্যাট ক্যালকাটা। হ্যাঁ, এবং আরেকটি কথা আমি বলে কি, আমি প্রায় শুনি এবং অনেকেই বাংলাদেশ প্রসঙ্গ আসলে উনি ৭১ সাল নিয়ে আটকে থাকেন। যেন মনে হয় যে ৭১ সালই হচ্ছে ডিফাইনিং মোমেন্ট এবং বাংলাদেশের হিস্ট্রিটা শুরু হয়েছে। কথাটা সত্য নয়। একটি কথা আমি বলে রাখি আপনাদেরকে, অনেকে ইদানিং বলছেন যে বাংলাদেশে তো পাকিস্তানি প্রীতির দরকার কি, আমরা তো ৭১-এর যুদ্ধ দেখেছি, তারা হত্যা করেছে। কথাটি সত্য, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে বাস্তবতার পরিবর্তনের সাথে সাথে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনাদের কি মনে আছে ভিয়েতনামে কি পরিমাণ মার খেয়েছে আমেরিকা? ২০ বছর ধরে চলেছে যুদ্ধ, কিন্তু তারপরে ভিয়েতনামের সাথে সম্পর্ক কি স্বাভাবিক হয়েছে? অবশ্যই হয়েছে, হতে হবে। দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। ওকে, চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেন ভালো হয় না? বিকজ ইন্ডিয়া খবরদারি করতে চায়, কিন্তু চায়না অনেক অনেক হাতের নাগালের বাইরে চলে গেছে, তাদের ইন্ডিয়ার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু একটা মুসলমান দেশের সাথে আরেকটা মুসলমান দেশের সাথে সম্পর্ক ভালো হবে, এটাই ন্যাচারাল, এটা আনন্যাচারাল না। কিন্তু তার অর্থই না যে আপনি দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে আপনি ন্যাচারাল করবেন স্বার্থটি, এটি হতে পারে না। আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে পাকিস্তানের জন্ম কেন হয়েছিল। অনেকেই ভুলে যান, এই যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছি, এখানে অনেক বড় করে বলা হয়েছে যে বিজেপির আসল উদ্দেশ্য হলো গান্ধীত্ববাদ হত্যা করে দেওয়া, মেরে দেওয়া। গান্ধীবাদ তারা পছন্দ করে না, জওহরলাল নেহরুর পলিটিক্স তারা পছন্দ করে না, ইন্দিরা গান্ধীর এই পলিটিক্স তারা পছন্দ করে না। তাদের হইতে হবে হিন্দু কান্ট্রি, এবং এটার জন্য যা করা দরকার তাই করবেন। বিরাট আপনার পড়ে নেবেন, হয়তো একটু সার্চ করলেই পাবেন। প্রবলেমটি এখানে নাও, আপনাদের মনে রাখতে হবে পাকিস্তানের জন্ম কেন হয়েছিল। এই যে আরএসএস এর কারণে ভারত পাকিস্তান যখন ভাগ হলো, কি পরিমাণ মুসলমান হত্যা হয়েছিল ভারতে আপনাদের কোনো ধারণা নেই। বাংলাদেশের অনেকেই যারা আছেন তারা আজ কিন্তু অনেকেই এসেছেন পাকিস্তান, এই ইন্ডিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই ব্যাপারটি অনেক বড়, আরেকদিন হয়তো আলোচনা করব। ওকে, একটা জিনিস বলতে যাচ্ছি হাবিব ভাই, 71 আমরা বারবার নিয়ে আসি, কোনো যদি ন্যারেটিভ না পাই 71 নিয়ে কাউকে প্রতিপক্ষকে আক্রমণ করতে হলে। 1971 অক্টোবর আমরা মহাস্বাধীনতা যুদ্ধ আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু আপনাকে একটা মনে রাখতে হবে, যারা তখন উইদিন পাকিস্তানের মধ্যে একটা দল চেয়েছিল উইদিন মানে ইউনাইটেড পাকিস্তান আমরা সমস্যার সমাধান করবো, তারা বিশ্বাস করতো যে সুনার অর লেটার এটা ইটস নট আ ভায়াবল স্টেট, 1000 দূরে আরেকটা প্রদেশ থাকতে পারে না, আমরা এমনিতে স্বাধীন হয়ে যাব মানে কালের পরিক্রমায়। কিন্তু ওই সময় যেটা ইন্ডিয়া গেমটা প্লে করেছে এবং সেটাই তো সত্যি হলো, এবং আমাদেরকে ওরা বাজার বানিয়েছে। আপনি যেটা বললেন বিক্রেতা এবং ক্রেতা, তারা বিক্রি করছে, আমরা ক্রেতা, we have the buying power, we should dictate the terms, we can stop and actually যে কথাটা বলতেছিলেন ইয়া ভাই, শামীম ভাই, যে যদি ইয়া হয় ব্যবসাপাতি, কিন্তু কলকাতার ব্যবসাপাতি কিন্তু বাঙালিরা কন্ট্রোল করে না, ওরা কিন্তু মারওয়ারিরা করে। হ্যাঁ, মারওয়ারিরা করে। থ্যাংক ইউ। বাট আপনি একটা গুরুত্বপূর্ণ কথা এসেছেন। আপনি কি জানেন ইভেন শেখ মুজিবও কিন্তু দেশ পাকিস্তান দ্বিখণ্ডিত করতে চাননি। আর যে যুক্তিটি ভারত সবার কাছে বিক্রি করেছিল, সেই যুক্তিটি হচ্ছে বাংলাদেশের আয় চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। কিন্তু আসলে কথাটা এরকম না। কথাটা হচ্ছে পাকিস্তানে 5টি প্রদেশ, বাংলাদেশে একটি 6টি। তখনকার সময়ের কথা বলছি। সিন্ধ, পাঞ্জাব, গিলগিত, কাশ্মীর, বেলুচিস্তান এন্ড পাঞ্জাব। সো 5টি, এই 5টির যে আয় সেটিও কিন্তু কেন্দ্রতেই যায়, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। ওকে, অনেক বড় ব্যাপার। আমি জানি অনেকে আমাকে আজকে অপছন্দ করবেন, বাট ইন কামিং ডেজ আই উইল ব্রেক ডাউন এভরিথিং, এবং এটি জানার সময় হয়েছে। আমি এখন নিউ ইয়র্ক সিটিতে আসবো, আমেরিকার দিকে চোখ ফিরাচ্ছি। জোরা, ইয়েস প্লিজ, রিয়েলি কুইক। আমরা জানি 1946-47 যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছিল, 20 to 40 million people from Pakistan to India, Indian to Pakistan. Yes. That is the historic number. এটা কিন্তু কখনো কেউ এটা নিয়ে কথা বলা হয় না। That is a tragic. And that's why I will talk about this, because I'm researching and you'll be surprised. Trust me. Anyway, নিউ ইয়র্ক সিটিতে জোরান মামদানি, তাকে এটিকে বলা হচ্ছে ক্রাউনিং মোমেন্ট, অর্থাৎ তাকে মানে কি বলে রাজা বানানো হবে, মেয়র হিসাবে তাকে অভিষিক্ত করা হবে। এটি সাথে তার সাথে চ্যালেঞ্জ ও লুমিং চ্যালেঞ্জেস। সো জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির ফার্স্ট মুসলিম মেয়র হতে যাচ্ছেন আগামীকাল
millennial leader also. এই যে এই ঘটনার সাথে আপনি কি মনে করেন তার যে প্রোগ্রেসিভ এজেন্ডা আছে, রিশেপিং হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, পাবলিক ট্রানজিট, সোশ্যাল সার্ভিসেস, প্রথম 100 ডের আপনি চ্যালেঞ্জ কি মনে করছেন শেখ আল মামুন? Well, it's going to be bit challenging, but we are hopeful that some of the thing is going to be approved by the state. তার কারণে এটা সকলের উপর ডিপেন্ড করতেছে, এবং আই থিঙ্ক আমাদের এখনো New York State's budget is quite good. We have a lot of money, but federal government যেভাবে কাট করতেছে, that's a scary things. But still, Trump যেটা প্রমিস করছে, ট্রাম্পেরও কিন্তু ইলেকশনের সময় অ্যাফোর্ডেবিলিটি দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল। তো ট্রাম্প যদি কোঅপারেট করে, স্টেট যদি কোঅপারেট করে, হোপফুলি our housing sector is going to have a huge boost. Our infrastructure, especially free bus ballin, but train system ballin, our child care is we have to increase the tax. Child care money is not going to come from the state or federal government because they are slashing the budget. So we're not going to get 100% that he promised, but we'll get something, hopefully. জি, অর্থাৎ আপনি দেখছেন যে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে মামদানি চেষ্টা করবেন তার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করার, কিন্তু তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যালেঞ্জের একটি অন্যতম কারণ আপনি বলছেন যে ট্রাম্প প্রশাসনের ফেডারেল বাজেটটি কেটে নেওয়ার কারণে, এবং সেটি শুধু নিউ ইয়র্ক নয়, উনি অনেক ডেমোক্রেটিক স্টেটের ক্ষেত্রে এটি করতে যাচ্ছেন। এবং এই প্রসঙ্গে আমি কবির হাসান আপনার কাছে যাবো, আমাদের সময় কিন্তু কমে আসছে। ট্রাম্প প্রশাসন কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে আপসাইড ডাউন করেছে, উল্টে পাল্টে দিয়েছেন। একটি ফুল স্কোপ ইম্প্যাক্ট আমরা এখনো ক্লিয়ার না যে এটার ফুল ইম্প্যাক্টটি কেমন। 1 বছর শেষ হয়ে যাচ্ছে, ইলন মাস্কের যে বিউরোক্রেসি মানে শ্রিঙ্ক করতে হবে, ছোট করে নিয়ে আসতে হবে, এই যে ইনিশিয়েটিভ, এটিও কিন্তু এজেন্সি অ্যাক্রস দ্য গভর্নমেন্ট একেবারে উল্টে পাল্টে দিয়েছে। ঠিক আছে, নিউ ইয়র্ক টাইমস তারা বলছে ইট ফাউন্ড মানে মিসস্টেটেড ক্লেইমস, অথবা ভুল পরিসংখ্যান হাজির করছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তার কারণ হচ্ছেন তারা বলছেন যে এই যে ট্রাম্প প্রশাসন এবং মাস্ক বলছেন যে লার্জ সেভিং, ব্যাপক আকারে সেভিং, এটা আসলে ফেলড। ইটস কেন ফেলড? ফেডারেল সরকারের বাজেট কিন্তু কমেনি, এবং এই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন কেটে ফেলার কারণে এগ্রিকালচারের ক্ষেত্রে কিছুদিন আগে আপনি জানেন বেল আউট ঘোষণা করা হয়েছেন। এগ্রিকালচারের যে ফার্মার আছেন তারা জানেন না কোথায় অ্যাপ্লাই করবেন, কি অ্যাপ্লাই করবেন। ওকে, 10% কমে গেছে ফেডারেল সংস্থা। FAA এর অবস্থা খুবই খারাপ ছিল। হাউ ডু ইউ সি, আপনি আগামী বছরটি কেমন দেখেন? 1 বছর তো গেল, এটির পর্যালোচনা না করাই ভালো, কিন্তু বিশৃঙ্খল অবস্থা আমরা দেখলাম। হাউ ডু ইউ সি নেক্সট ইয়ার? না দেখুন, নেক্সট ইয়ার মনে রাখবেন নেক্সট ইয়ার কিন্তু মিড টার্মও আসছে। হ্যাঁ, নেক্সট ইয়ারে ভালো হবে না, এই কারণে অলরেডি তারা হ্যাভ ডিসরাপ্টেড দি এন্টায়ার ফেডারেল ব্যুরোক্রেসি। আপনি যে কথাটা বললেন, ওদের ছিল যে এগুলো করে যে এলন মাস্কের ডোজ মানে যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি করে ওরা মানে খুব সেভিংস করবে, এবং এটা কিন্তু ওভার স্টেটেড করা হয়েছে অ্যাকর্ডিং নিউ ইয়র্ক টাইমস। এবং ওদের ফেডারেল স্পেন্ডিং কে ওরা কাট করবে, কিন্তু সেভিংসও হয়নি যেভাবে, এবং স্পেন্ডিং ও কাট করেছে। ব্যাপারটা কি হয়েছে, এখন আমাদের ল্যাব ক্যাপাসিটি যে কথাটা বললে ফার্মাররা জানে না কি করতে হবে, কিন্তু সেম লেভেল অফ স্পেন্ডিং এতে কিন্তু আমাদের খুব একটা ভালো হয়নি, এবং এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট হবে। এই মেজর কি এজেন্সি গুলো কিন্তু উইকেন্ড করা হয়েছে। আপনি লিডারশিপ ভ্যাকেন্সিজ বলেন, বাজেটারি আনসার্টেনিটি বলেন, রেগুলেটরি হুইপ্লেস, পলিটিশিয়ান এক্সপার্টিস, কিন্তু এইটা এলিমেন্ট গভর্নমেন্ট। এটাতে এফেক্টেড হচ্ছে কি পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল রেগুলেশন, ফিনান্সিয়াল ওভারসাইট, ফরেন পলিসি কোঅর্ডিনেশন। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এলন মাস্ককে নিয়ে এসেছে, এলন মানে হি ইজ এ জিনিয়াস, হি ইজ জিনিয়াস ইন স্টার্টআপ, তাই না? একটা স্টার্টআপ তৈরি করার জন্য যেখানে আপনার অবজেক্টিভ গুলো খুব ন্যারো থাকে, আপনি জানেন ফেইলিউর হলে কিভাবে কন্টেন্ট করতে হয়। কিন্তু গভর্নমেন্ট ইজ ডিফারেন্ট, তাই না? গভর্নমেন্ট প্রোভাইড পাবলিক গুড, তারা মানুষের জন্যই করে, দে ম্যানেজ সিস্টেমিক রিস্ক, এবং তারা যেটা করে ফেইলিউর হ্যাজ এ ন্যাশনাল এন্ড গ্লোবাল কনসিকুয়েন্স, এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি শুধু আমেরিকাতে নয়, সারা বিশ্বে। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি ইজ মানে ডুইং এ মানে শক যাচ্ছে, এবং আলটিমেটলি এটা বড় আনক্লিয়ার যেটা কি হবে। কিন্তু যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, কোশ্চেন যেটা আমাদের আস্ক করতে হবে যে হাউ মাচ ইনস্টিটিউশনাল মেমোরি ওয়াজ লস্ট। কারণ আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট অফ এডুকেশন ফর এক্সাম্পল ইজ গন। এই যে আপনি ইনস্টিটিউশনাল মেমোরি ছিল, যারা ব্যুরোক্রেট ছিল অনেক দিনে, যারা জানতো কিভাবে অর্গানাইজেশন রান করে, কিভাবে একটা গভর্নমেন্ট ব্যুরোক্রেসি রান করে, তাদেরকে আপনি ছাঁটাই করে দিয়েছেন। there is a regulatory gaps, কিভাবে ফিউচারে এসে যে রেগুলেটরি করা হচ্ছে, এটার কস্ট আমাদের বাড়াবে না কমাবে,
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের পাবলিক ট্রাস্টকে আমরা কমপ্লিটলি আবার রিস্টোর করতে পারবো কিনা। এবং এটা শুধু ডোমেস্টিক্যালি না, এটা ইন্টারন্যাশনাল, কারণ শুধু আমরা নাড়াটা ডোমেস্টিকলি দিচ্ছি না, ইন্টারন্যাশনাল ন্যাটোর সাথে সম্পর্ক, জি। সর্ট অফ রিলেশনশিপ, এবং সেই জায়গায় এটা রিস্টোর করা, এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে গভর্নমেন্টই আছে তাদেরকে অনেক কাজ করতে হবে টু জি। রিস্টোর বোথ ডোমেস্টিক্যালি অসংখ্য ধন্যবাদ। ইন্টারন্যাশনালি। অসংখ্য। দ্যাট মিনস উই হ্যাভ এ লট অফ চ্যালেঞ্জ নেক্সট ইয়ার, দ্যাটস হোয়াট ইট মিনস Yes. বেসিকলি। Yes. শেখ আল মামুন, কবির হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই হ্যাপি নিউ ইয়ার। আপনারা দুজন ভালো থাকবেন। দেখা হবে আগামী বছর আপনাদের দুজনের সাথে। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। থ্যাংক ইউ। বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি আগামী বছর বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি, এবং আমরা আশা করতে পারি এই দুটি আমরা দেখব, এবং দুটির জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু আপনাকে আমাকে যেটি মনে রাখতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক ইন অর্ডার টু গেইন সামথিং। সেই কাজটি গণতান্ত্রিক প্রক্রিয়া হোক, অর্থনৈতিক মুক্তি হোক, বিশ্ব শান্তি হোক। আমি আশা করি আমরা সেই লক্ষ্যে কাজ করব, এবং আপনারা সবাই থাকবেন আমাদের সাথে, অর্থাৎ টিভিএন 24-এর সাথে। বিদায় নিব এখনকার মতো। দেখা হবে আগামী বছর। হ্যাপি নিউ ইয়ার। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।